ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে 2021 সালে এসে বিজ্ঞানকে অস্বীকার করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আরো বেশি করে মিথ্যার যুক্তি দেওয়া হচ্ছে এবং সমস্ত জায়গাতে ধর্মের একটা সুরসুরি দেওয়া হচ্ছে। আচ্ছা, এটাতে কি ভারতবর্ষের নামটা বিশ্বের মানচিত্রে কি আরো উজ্জ্বল হয়ে উঠছে? আজকের এই অতি আধুনিক যুগে আমরা এই মিথ্যাকে, এই মিথ্যা যে যুক্তি, এই ধর্মের নামে যে সুরসুরি, এটাকে তবু আমরা কাটিয়ে উঠতে পারছি। কিন্তু যদি চিন্তা করা যায়, আজ থেকে প্রায় 250 বছর আগে তখন কি খুব সহজ ছিল যে এরকম মিথ্যা, কুসংস্কার, কুলসিত সমাজে যে পরম্পরাটা চলছিল সেটাকে এক ধাক্কাতে সরিয়ে ফেলে দেওয়া? ঠিক সেই কাজটাই করেছিলেন আমাদের মহান পুরুষ, ভারত পথিক। এবং সেই সময়ে ভারতীয় ধর্ম, সমাজ নানা অন্ধ, কুসংস্কার, যুক্তিহীন অনাচার এবং সীমাহীন কুপমুণ্ডকতায় আচ্ছন্ন ছিল। তো এই অবস্থায় বিভিন্ন সমাজ সংস্কারক, প্রাচ্য ও প্রতীচ্য ভাবাদর্শে এক অপূর্ব সমন্বয় সাধন করে সকল অনাচারের মুখে কুঠারাঘাত করে ভারতীয় সমাজ, ধর্ম, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারে অবতীর্ণ হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজা রামমোহন রায়। তা আজকে আমরা রাজা রামমোহন রায় সম্বন্ধে একটু জেনে নিই, কারণ খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে আজকে রাজা রামমোহন রায়কে জানার জন্য। তো এটা শুরু করার আগে এই রামমোহনকে নিয়ে বিপক্ষ যে সমস্ত দল ছিল তারা যে ছড়া বানিয়েছিল সেই ছড়াটি একটু জানি আমরা। কি বলছেন? যে সুরাই মেলের কুল, বেটার বাড়ি খানা কুল, বেটা সর্বনাশের মূল, ওম তৎসম বলে বেটা বানিয়েছে স্কুল, ও সে জেতের দফা করলে রফা, মজালে তিন কুল। তো এই রামমোহনকে নিয়ে এই যে কথাগুলো বলা ছিল সেটাই বোধহয় আজকে আমাদের খুব প্রাসঙ্গিক হয়ে পড়ছে। ভাবলে অবাক হতে হয়, মাতা পিতা যাকে বারবার ত্যাগ করেছে, নিজের স্ত্রীরা পর্যন্ত যার জীবন সংগ্রাম থেকে দূরে থেকেছেন, সমাজ যাকে উৎপীড়ন করতে দ্বিধা করেননি, দেশ যাকে অস্বীকার করেছে, সেই মহাপুরুষ সেই স্বজন পরিজন, সমাজ, দেশবাসীর জন্য কি না করেছে। এই মহান পুরুষটির জন্ম হয়েছিল কত সালে? 1772 সালের 22শে মে, এবং কথিত আছে মতান্তরে 1774 সাল। হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মা তারিণী দেবী, সাবেক পদবী ছিল বন্দ্যোপাধ্যায়। প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বাংলা স্বাধীন রাজা যে ছিলেন, তার দরবারে কাজ করার সুবাদে রায় উপাধি পেয়েছিলেন। এবং এই রামমোহনকে নিয়ে এই রায় পরিবারে ছিল ঘোর দুর্বিপাক। তো রামমোহন খুব ছোট থেকেই কিন্তু এই ধর্মের প্রতি তার একটা খুব আকর্ষণ আমরা কিন্তু দেখেছিলাম আমরা যে প্রথম দিকে বাড়িতে যে রাধা গোবিন্দ মূর্তি যে ছিল তার প্রতি বিশেষ নিষ্ঠা দেখা যেত, এবং পরবর্তীকালে উনি সন্ন্যাসী হতে চেয়েছিলেন। এরপরে গ্রামের মধ্যে তার মধ্যে যখন শিক্ষা শুরু হলো, বাংলা, ফার্সি এবং পাটনায় গিয়ে আরবি শিক্ষা, কাশিতে গিয়ে সংস্কৃত, ইংরেজি, এই যে সমস্ত শিক্ষা যখন ওনার মধ্যে আসতে শুরু করলো, এটা ভাবতে অবাক লাগে যে 10খানা ভাষা উনি রপ্ত করেছিলেন। কেন ইমাজিন, আজকের দিনে দাঁড়িয়েও যেটা করতে আমাদের মানে ভাবতে হয় 3-4 বার, সেরকম তখনকার দিনে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করেছিলেন। কোরআন পাঠ করলেন এবং আরবিতে অ্যারিস্টটল, ইউক্লিড পাঠ করলেন। এই পাঠ করে স্বাভাবিক প্রখর বুদ্ধিবৃত্তি তীক্ষ্ণতর ও মার্জিত হয়েছিল। পরবর্তীকালে সুফিবাদের দিকে আকৃষ্ট হন, কারণ সুফিবাদের যে ধর্মমত, সেই ধর্মমতের সঙ্গে বেদান্ত মতের অনেকখানি সাদৃশ্য আছে, এটা উনি বুঝতে পারেন। এই সমস্ত কিছু থেকে নিজেকে উনি অনেকটা দূরে নিয়ে যেতে চেয়েছিলেন। এই সমাজকে,
এই ধর্মের আবদ্ধ থেকে উনি মুক্তির স্বাদ দিতে চেয়েছিলেন। তাই প্রথমেই আমরা আজকে রামমোহন রায়ের ধর্ম সংস্কার সম্বন্ধে একটু জেনে নিই। ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত আচার অনুষ্ঠান সর্বস্ব যেটা ছিল সেটা মেনলি ছিল কি পৌতলিকতা, পুরোহিততন্ত্র, কুসংস্কার, লোকাচার, এই সমস্ত কিছু রামমোহনকে প্রচুরভাবে ব্যথিত করেছিল। তো এই রামমোহনের যে ধর্ম সাধনা, এই ধর্ম সাধনার মূল যে ভিত্তিটা সেটাই ছিল কিন্তু বেদান্ত। বেদান্তের আদর্শের দ্বারা তিনি একদিকে যেমন ঔপনিষদিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, অন্যদিকে তেমনি খ্রিস্টান মিশনারিদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা পর্যন্ত করেছিলেন। তিনি বেদ, উপনিষদ, এই যে প্রভৃতি যে গ্রন্থগুলো ছিল সেই সমস্ত গ্রন্থগুলিকে ব্যাখ্যা করে প্রমাণ করার চেষ্টা করেন যে পৌতলিকতা, পুরোহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বস্বতা হিন্দু ধর্মের মূল কথা নয়। একেশ্বরবাদই সকল ধর্মের মূল কথা এবং হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত নিরাকার ব্রহ্মের উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এবং এর উদ্দেশ্যে 1803 খ্রিস্টাব্দে বহুবাদের বিরুদ্ধে এবং একেশ্বরবাদের সমর্থনে তিনি ফরাসি ভাষায় তোহাফাত উল মুহাইদ্দিন বা একেশ্বরবাদীদের প্রতি নামে একটি পুস্তিকা রচনা করেন। তিনি বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেন এবং ইস ও কেন 1816 খ্রিস্টাব্দ, পরবর্তীকালে কঠ ও মান্ডুক্য 1817 খ্রিস্টাব্দ এবং মন্ডুক 1819 খ্রিস্টাব্দ, এই 5টি উপনিষদের বাংলা অনুবাদ করে তার মতবাদ প্রচারে উদ্যোগী হন। আরো পরবর্তীকালে আমরা দেখতে পাই 1815 খ্রিস্টাব্দে উনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। কি জন্য? না নিজের ধর্ম ভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে ও তার অনুগামীদের নিয়ে এটিকে করেন। নানা ধর্মীয় সামাজিক সমস্যা নিয়ে এই সভায় আলোচনা হতো। এই আত্মীয় সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কারা ছিলেন? দ্বারকনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকুমার বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখ। এবং এরও পরে আমরা দেখতে পাই এই একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন 1828 খ্রিস্টাব্দে, মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? এর প্রধান উদ্দেশ্যই ছিল নিরাকার পরম ব্রহ্মের উপাসনা। এবং ব্রাহ্ম সভা পরবর্তীকালে 1830 খ্রিস্টাব্দ নাগাদ ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। রামমোহন হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথাগুলি দূর করে সামাজিক সংস্কারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি হিন্দু সমাজের প্রচলিত সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ, কন্যাপণ, কৌলিন্য প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। হিন্দু সমাজের এই প্রচলিত কুপ্রথাগুলির মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিল সতীদাহ প্রথা বা সহমরণ। তো এই সতীদাহ প্রথা যখন আমরা বলবো, চলো একটু পিছিয়ে যাওয়া যাক, কিছু ঘটনার অবতারণা আমরা করি যে নারী প্রতি, রমণীদের প্রতি যে রামমোহনের এই যে একটা বাৎসল্য, এটা সূত্র কোথা থেকে শুরু, সূত্রপাত কি হয়েছিল, চলুন একটু দেখে নিই আমরা। প্রথম ঘটনাটা উল্লেখ করা যেতে পারে, রামমোহন তখন তিব্বতে, তখন উনি তিব্বতে গিয়েছিলেন মানে বৌদ্ধ ধর্মটাকে আরো ভালো করে জানবার জন্য। সেখানে হলো কি, এখানে বেশিরভাগ বাসিন্দা লামা উপাধিকারী মানুষকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভাবেন। তিনি এর বিরোধিতা করে জনতার রোষানলে পড়ে যান, কিন্তু এখানকার নারীদের স্নেহে তিনি বেঁচে ফেরেন। এই ঘটনা জীবনভর রামমোহন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। আরো একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে, ধু ধু করে জ্বলছে আগুন, নিথর স্ত্রীর সঙ্গে স্বামীকে বেঁধে রাখা হয়েছে, তার আর্তনাদ ধামাচাপা দেওয়ার জন্য বাজছে কাড়া, নাকড়া, ঢাক, ঢোল। স্ত্রী যাতে পালাতে না পারে
সেই জন্য তার বুকে দুদিকে বাঁশ চেপে রেখেছে যমদূতের ন্যায় দুজন। এসব বর্ণনা সংবাদপত্রে আকছার দেখা যেত। রামমোহন ঠিক করলেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, এই প্রথা বন্ধ করতেই হবে। শেষ যে ঘটনাটা সেটা তার ঘটেছে তার নিজের বাড়ির মধ্যেই। তার বড় ভাই জগমোহনের দ্বিতীয় স্ত্রী অলোকমণি দেবী 1810 খ্রিস্টাব্দে সহমরণে যান। এই বিষয়টি আরো দৃঢ় সংকল্প করে তোলে রামমোহনকে। এই সমস্ত ঘটনা তারই ফলশ্রুতি আমরা দেখতে পাই 1818 প্রথম আবেদনপত্র। এখানে কি করা হলো? রামমোহনের মনে হলো সতীদাহ আদতে জ্ঞানপূর্বক স্ত্রী হত্যা। তিনি লিখলেন সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। পরের বছর ওই নামেই দ্বিতীয় সংবাদ এবং আরো পরের বছর তৃতীয় বই সহমরণ বিষয়ে তৃতীয় প্রস্তাব। এই সতীদাহ বন্ধে রামমোহনের 3টি প্রধান যুক্তি ছিল। কি কি? নাম্বার 1, শাস্ত্রানুযায়ী পতির অনুগমন অবশ্য কর্তব্য নয়। নাম্বার 2, শাস্ত্রে কিছুর জন্য কাজকে অর্থাৎ কাম্য কর্ম নিন্দা করা হয়েছে, এই অপেক্ষা ব্রহ্মচর্য শ্রেয়। এরও পরবর্তীকালে আর একটা পয়েন্ট উনি বলেছিলেন যে শাস্ত্রের বিধানে স্বাধীনভাবে সহমৃতা হওয়া আবশ্যক, কিন্তু তা হচ্ছে না, বল প্রয়োগ হচ্ছে, তাই এ প্রথা অবশ্যই তুলে দেওয়া দরকার। 1819 আগস্ট সরকারের কাছে আবেদনপত্র পাঠায় রামমোহন রায়। সতীদাহের ঘটনায় বল প্রয়োগের যে নিদর্শন এটা পাওয়া যায় জেমস পেগসের দ্য সতীজ ক্রাই টু ব্রিটেন একটা বই। 1823 পুলিশে প্রকাশিত বিভিন্ন বিজ্ঞাপনে আমরা এই সম্বন্ধে দেখতে পাই। 575টি সতীদাহের উল্লেখ পাওয়া যাচ্ছে এখানে। এর মধ্যে 32 জনের বয়স 20-র নিচে, 208 জনের বয়স 20 থেকে 40-এর মধ্যে। তাই বোঝাই যাচ্ছে কি ভয়াবহতা। পাশাপাশি রামমোহন স্বয়ং নানা ক্ষেত্রে উপস্থিত হয়ে এই কুপ্রথা রোধের চেষ্টা করতেন। একবার শুনলেন যে বীর নৃসিংহ মল্লিক পরিবারে কেউ সহমৃতা হওয়ার জন্য গঙ্গা তীরে এসেছেন। তো রামমোহন ছুটে চলে গেলেন সেখানে এই অসারতা বোঝাতে। শুনলেন হিন্দুর কার্যে মুসলমান কেন, তো একবার কালীঘাটেও ছুটে গিয়েছেন, কিন্তু সফল হননি। এদিকে সতীদাহের সমর্থনে 100 পাতার বই পর্যন্ত প্রকাশিত করেন। এইসব বাদ বিবাদের মধ্যেই শেষ পর্যন্ত উইলিয়াম বেন্টিক 1829-এর 4 ডিসেম্বর এই কুড়িটি তুলে দিলেন। তো রামমোহন রায় শুধুমাত্র ধর্ম সংস্কার বা সমাজ সংস্কারকই ছিলেন না, উনি কিন্তু শিক্ষা সংস্কারকও ছিলেন। উনি শিক্ষার জন্য প্রচুর সময়পাত করেছিলেন। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে আন্তরিক সমর্থন জানান তিনি। তিনি মনে করতেন কি বলতো, যে আধুনিক যে পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নব ভারত গড়ে উঠবে। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট লাইন একটা, যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নব ভারত গড়ে উঠবে। এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে রামমোহন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগ নেন। তিনি হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অনেকে মনে করে। তবে রামমোহন নিজ ব্যয়ে কলকাতায় একটি অ্যাংলো হিন্দু স্কুল, যেটা 1822 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। তিনি ডেভিড হেয়ারের শিক্ষা বিস্তারের কাজে অন্যতম। হেয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়ে এবং 1826 খ্রিস্টাব্দে রামমোহন কর্তৃক প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে পাশ্চাত্য সমাজ বিজ্ঞান পদার্থ শিক্ষা দেয়া হতো। এছাড়া স্কটিশ মিশনারিজ আলেকজান্ডার ডাফ কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠার উদ্যোগ নিলে, যেটা 1830 সালে হয়েছিল। রামমোহন ডাফের প্রধান সহায়কে পরিণত হন। এছাড়া তিনি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। এবং এখানে একটা কথা বলে দেওয়া দরকার, আমহার্স্ট বলে একজন ছিলেন। আমহার্স্ট কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং যখন এটা হচ্ছিল সেই সম্পর্কে রামমোহন লর্ড আমহার্স্টকে একটা চিঠি লিখেন এবং এই সংস্কৃত কলেজের বিরোধিতা করেন।
তিনি কি বলেন যে ভারতবাসীর জন্য পাশ্চাত্য গণিত, প্রকৃতি বিজ্ঞান, রসায়ন, পাশ্চাত্য দর্শন, ইংরেজি ভাষা শিক্ষা প্রভৃতির দাবি জানান। তো এই যে পত্রটি, এটি ভারতের নবজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল। এই যে সমস্যাগুলো আলোচনা করা হলো, এরপরে উনি বাংলা গদ্য সাহিত্যের বিকাশের জন্য উনি কিছু করেছিলেন। কি করেছিলেন? ধর্ম সংস্কার ও একেশ্বরবাদের প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলা পুস্তিকা এবং উপনিষদের বাংলায় অনুবাদ প্রকাশ করেন। এর ফলে কি হলো? এর ফলে যেটা হয়েছিল, গদ্য সাহিত্যের বিকাশ ঘটে। তার জন্য তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলেও অনেকে অভিহিত করে থাকেন। তার বেদান্ত গ্রন্থ, যেটা 1815 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, গৌড়ীয় ব্যাকরণ 1826 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। আজকে যে সাংবাদিকতা, জার্নালিজম, এটাও কিন্তু রামকৃষ্ণকে প্রচন্ড রকম ভাবে আকৃষ্ট করেছিল। তার ভারতীয় সাংবাদিকতার তাকে ওই জন্য অনেকে অগ্রদূত বলে থাকেন। রামমোহন বাংলা ভাষায় সংবাদ কৌমুদি, যেটা 1821 খ্রিস্টাব্দ, এবং ফরাসি ভাষায় মিরাতুল আকবর 1822 খ্রিস্টাব্দে সংবাদপত্র প্রকাশ করেন। 1823 খ্রিস্টাব্দে সরকার সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার উদ্যোগ নিলে রামমোহন এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং সুপ্রিম কোর্টে ও ইংল্যান্ডের রাজার কাছে স্মারকলিপি পাঠান। অর্থনৈতিক শোষণের প্রতিবাদে রামমোহন কৃষকদের উপর জমিদার ও ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার, দেশীয় পণ্যের উপর অধিক শুল্ক আরোপ, এই সমস্ত নিয়েও কিন্তু তীব্র প্রতিবাদ করেন রাজা রামমোহন রায়। এবারে প্রশাসনিক দিক দিয়েও কিন্তু উনি অনেকটা আন্দোলন করেছিলেন। তার মানে দেখতে পাচ্ছ যে সমাজের কোনো অংশটাই উনি বাদ দিতে চাননি। সেখানে কি করলেন উনি? তিনি সরকারি উচ্চ পদগুলি ও আরো যে সমর বিভাগ যেগুলো ছিল না, সেগুলোকে ভারতীয়করণ করতে চেয়েছিলেন। প্রশাসন ও বিচার বিভাগের পৃথকীকরণ করতে চেয়েছিলেন। জুরি প্রথার প্রবর্তন, এই যে জুরি প্রথা যে প্রবর্তন, সেখানে ভারতীয়দেরকে অংশগ্রহণ করাতে চেয়েছিলেন। বিচার ভারতীয় ইউরোপীয়দের জন্য একই আইন প্রয়োগ করতে চেয়েছিলেন, যে ভারতীয়দের যে আইন ইউরোপীয়দের তাই আইন হতে হবে, বা ইউরোপীয়দের সঙ্গে ভারতকে এক করতে চেয়েছিলেন। এই জন্যই বোধহয় বিপিন চন্দ্র পাল রামমোহনকে ভারতের রাজনৈতিক পুনরুজ্জীবনের জনক বলে অভিহিত করেছিলেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে বা আন্তর্জাতিক ঘটনার সঙ্গে রাজা রামমোহন রায় সম্যকভাবে পরিচিত ছিলেন। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফরাসি বিপ্লব এবং এই যে বিপ্লবের বাণী, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই সম্বন্ধে প্রচুর রকম ভাবে ওয়াকিবহাল ছিলেন। এই একটা ঘটনা আছে, দেখতে পাই ইংরেজ সরকারের যে বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছিল, তাতে রাজা রামমোহন রায় মানে বিরোধিতাই করে যাচ্ছিলেন তখন। কিন্তু তা সত্ত্বেও এই দেশটিকে দেখার তার বড় স্বাদ হয়। 1830 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পালিত পুত্র রাজারাম ও আরো একজন ছিলেন রামরত্ন মুখোপাধ্যায়, রামহরি দাস আর দুটো গাভীকে নিয়ে উনি উঠলেন আলবিয়ান জাহাজে। বেশ জাহাজে দিনগুলো ভালোই চলছিল, কিন্তু ঝড় যখন উঠতো তখন রাজা রামমোহন রায় জাহাজে ডেকে চলে আসতেন। তো এইরকমই যখন একবার উঠে পড়েছিলেন, সেই সময় তীরে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। কিন্তু ওই অবস্থাতে যখন উনি শুনছেন যে দুটি ফরাসি জাহাজ এসেছে, সে দুটির মাথায় পথপথ করে উঠছে পতাকা। ঘটনাচক্রে এর কিছুদিন আগেই ফ্রান্সে ঘটে গিয়েছে জুলাই বিপ্লব। দেখতে গেলেন রামমোহন, সে জাহাজ ছাড়ার সময় চিৎকার করে উঠলেন, গ্লোরি গ্লোরি টু ফ্রান্স। পরে ফ্রান্সে গিয়ে সম্রাট লুই ফিলিপের ভোজসভায় উনি যোগদান করেন। কবি টমাস মুরের সঙ্গে রামমোহন সাক্ষাৎ করেছিলেন। তবে এইসব ঘটনা থেকে এটা ভাবার কোনো কারণ নেই যে রামমোহন ইংল্যান্ডে একদম আপ্লুত হয়ে গিয়েছিলেন। বরং ইংল্যান্ডে এসে ভারতবাসীদের সরকারি কাজে পদোন্নতি এবং একজন ইউরোপীয় বিচারকের সঙ্গে দেশীয় বিচারক নিয়োগের প্রস্তাব দেন পার্লামেন্টারি কমিটির কাছে। অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় বলি আমরা, তো এই রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, এবং আকবরের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিলেন কিন্তু রাজা রামমোহন রায় ইংল্যান্ডে।
ওকে, এবং রাজা উপাধি প্রাপ্তি পাওয়ার জন্য। এই ইংল্যান্ডে যখন উনি এলেন, এই ব্রিস্টলে থাকাকালীন রামমোহন রায় মিস কিডল এবং মিস কাসেলের অতিথি হিসাবে স্টেপলেটন গ্রোভের বাড়িতে থাকতেন। 1833 খ্রিস্টাব্দে 19শে সেপ্টেম্বর সেখানেই রামমোহন রায়ের জ্বর এলো। ক্রমে তা বিকারে পরিণত হল। চিকিৎসক এলেন, উনি দেখলেন রামমোহন রায় ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয়েছেন, মুখ বেঁকে যাচ্ছে। 27 তারিখ রাত 2টোর দিকে উনি মারা গেলেন, পূর্ণিমা রাতে। রামমোহনকে শায়িত করা হলো বাড়ি লাগোয়া এক জায়গায়। পরে বন্ধু দ্বারকনাথ ঠাকুর আর্নসভেলে রামমোহনের সমাধি ক্ষেত্র স্থানান্তরিত করেন। আরো বহুদিন পরে তার নাতি রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলেন এখানে, হে রামমোহন, আজি শতেক বৎসর করি পার, মিলিল তোমার নামে দেশে সকল নমস্কার।